ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय शांति शांति शांति। नमस्कार, शुभ सन्ध्या। आज डाक्तार प्रदीप कुमार सरकार स्मारक बक्तृता। मूल बक्तृताय प्रवेश करबार आगे डाक्तार सरकार सम्पर्के सामान्य कयेकटी कथा। डाक्तार प्रदीप कुमार सरकारेर जन्म 1945 ख्रिस्टाब्देर 23 जुलाई कलकाताय। हिरेंद्रनाथ सरकार और लीला रानी देवीर 8 पुत्र और 2 कन्यार मध्य तृतीय पुत्र छिलेन प्रदीप कुमार। पिता हिरेंद्रनाथ सरकार कलकाता हाईकोर्टेर आईनजीवी छिलेन। तार मा लीला रानी देवी इंग्रेजी शिक्षाय शिक्षिता छिलेन और तिनी सन्तानदेर इंग्रेजी और गणित शास्त्रे शिक्षित करेछिलेन। प्रदीप कुमार सरकारेर पितामह ज्योतिषचंद्र सरकारो कलकाता हाईकोर्टेर आईनजीवी छिलेन। स्कूलेर शिक्षा शेष करे तिनी डाक्तार हওয়ার জন্য कलकाता ন্যাশনাল मेडिकल कलेजे भर्ती हन। तार जैठामशाई डाक्तार महेंद्रनाथ सरकार कलकाता ন্যাশনাল मेडिकल कलेजेर प्रतिष्ठाता प्रिंसिपल छिलेन। प्रदीप कुमार सरकार 1969 ख्रिस्टाब्दे MBBS पास करे प्रफेसर गोदरेज कारायेर काछे हार्ट सार्जारिर प्रशिक्षण नेन। डाक्तारी शास्त्रे उच्च शिक्षा लाभेर जोन्नो डाक्तार प्रदीप कुमार सरकार 1973 साले इंग्लैंड जान और FRCS डिग्री लाभ करें। डाक्तार सरकार लंडन, इटाली और मार्किन जुक्तराष्ट्रे कार्डियोभास्कुलार सार्जारिते प्रशिक्षण प्राप्त हन। हार्ट सार्जन हिसाबे डाक्तार प्रदीप कुमार सरकार ब्लैकपुल विक्टोरिया हॉस्पिटल, सेंट जर्जेस हॉस्पिटल लंडन चेस्ट एंड सेंट बार्ट्स हॉस्पिटल, रॉयल ब्रम्पटन हॉस्पिटल लंडन এই সমস্ত হাসপাতালে রোগীদের সেবা করেছেন। ডাক্তার প্রদীপ কুমার সরকার হার্ট সার্জন হয়ে অনেক জুনিয়র ডাক্তার ও নার্সকে প্রশিক্ষিত করেছেন ও তা গুরু শিষ্য সম্পর্কে উন্নীত করেছিলেন। পরবর্তীকালে তার ছাত্রছাত্রীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই আদর্শ বহন করে চলেছেন তাদের কাজের মধ্য দিয়ে। ডাক্তার সরকার মন্টেগু ক্লিনিক্যাল স্টিমুলেশন সেন্টার অ্যানাস্থেটিকের ট্রেনিজদের প্রশিক্ষিত করেছেন। ডাক্তার প্রদীপ কুমার সরকার দেশে ও বিদেশে তার ক্লিনিক্যাল পেপার ও কেস স্টাডি উপস্থাপিত করে বিশেষ রূপে প্রশংসিত হয়েছেন। 2010 সালে ডাক্তার প্রদীপ কুমার সরকার ব্রিটিশ মেডিকেল জার্নাল অ্যাওয়ার্ড লাভ করেন এবং ওই বছরের মার্চ মাসে শেফিল্ড টিচিং হসপিটাল থেকে তিনি অবসর গ্রহণ করেন। বিদেশে থাকলেও দেশের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। ডাক্তার সরকার ঠাকুর, মা ও স্বামীজির ভাবাদর্শে সমগ্র জীবনটিকে নিয়ন্ত্রিত করেছেন। তিনি 2013 সালে কলকাতায় ফিরে এসে নামমাত্র পারিশ্রমিকে পিয়ারলেস হসপিটালে যোগ দেন। পরবর্তীকালে ডাক্তার প্রদীপ কুমার সরকার পূর্ণ সেবার মনোভাব নিয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান ও ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালে রোগীদের সেবা করেছেন। তিনি চিকিৎসক হলেও সকল বিষয়ে তার সমান আগ্রহ ও চর্চা ছিল। শারীরিক অসুস্থতার জন্য ডাক্তার সরকার আবার ইংল্যান্ডে ফিরে যান এবং তার কর্মস্থল শেফিল্ড টিচিং হসপিটালে 2017 সালের 15 সেপ্টেম্বর তার জীবনাবসান হয়। ডাক্তার প্রদীপ কুমার সরকার স্মারক বক্তৃতা তাঁর স্ত্রী শ্রীমতী মঞ্জু রায় সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। তাকে আমরা ইনস্টিটিউটের তরফে সাদর সম্ভাষণ এবং অভিবাদন জানাই। আজ ডাক্তার প্রদীপ কুমার সরকার স্মারক বক্তৃতা প্রদান করবেন শ্রীমতী চৈতালি গামী, বোর্ড মেম্বার, ন্যাশনাল ট্রাস্ট। তার আলোচনার বিষয় ডাউন সিনড্রোম অ্যান্ড ইটস সোশ্যাল ইম্প্যাক্ট। আমি তাকে অনুরোধ করি তার বক্তব্য শুরু করবার জন্য। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। প্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম মা ঠাকুর এবং আমাদের স্বামীজিকে এবং আমার শ্রদ্ধা ডক্টর প্রদীপ কুমার সরকারকে
এবং কি অদ্ভুত সমাপতন। এবং ম্যাডামকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আজকে আমাকে এমন একটি বিষয় উনি বলার সুযোগ করে দিয়েছেন, যেটা আমার আত্মার কাছের খুব জিনিস। আজকে যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, সেই বিষয়টাই জন্যেই দাঁড়িয়ে আছি। মানে আজকে আমার যা আমি পথ চলা বা যেটুকু বলবো, সেটা পুরোটাই হয়তো আমার উপলব্ধি, আমার কিছুটা আমি হয়তো আবেগতাড়িতও হয়ে যেতে পারি। এবং অদ্ভুতভাবে আমি আজকে যে যার স্মারক বক্তৃতা দিতে এসেছি, একটা সময় আমি এই পরিষেবাটির জন্যে হন্যে হয়ে কলকাতা শহর এবং সারা ভারতবর্ষে ঘুরেছি। আমার মেয়ে, আজকে তার 30 বছর বয়স, সে একজন ডাউন সিনড্রোম যুক্ত মহিলা। 30 বছর সে মহিলা, এবং সে যখন জন্মগ্রহণ করে 1 বছর বাদে আমরা জানতে পারি যে তার হার্টে প্রবলেম আছে। এবং ডাউন সিনড্রোমের ক্ষেত্রে 60% ডাউন সিনড্রোম ছেলেমেয়েরা কনজেনিটাল হার্ট ডিফেক্টস নিয়ে জন্মগ্রহণ করে। এবং দেখুন, আজকে আমি যার হয়ে বলতে এসেছি, তিনি একজন পৃথিবী বিখ্যাত হার্টের ডক্টর। মানে এ একটা অদ্ভুতভাবে কি বলবো, যে আমাকে আরও আবেগে তাড়িত করছে। আমি যখন বলতে থাকবো সেটাই বলবো যে কি ডাউন সিনড্রোম, কেন, কি বৃত্তান্ত। তার কারণ একজন মা হিসেবে এবং একজন এই বিষয়ে কাজ করা কর্মী হিসেবে সবসময় মনে হয় যে সমাজের যত যত মানুষের কাছে আমরা পৌঁছবো, তত তত মানুষরা এই সম্পর্কে জানতে পারবেন এবং এই সম্পর্কে বাকিদেরও সজাগ করতে পারবেন। এবং আরও একটা কথা, যে আমাদের এই যে ছেলেমেয়েরা, যাদের আমরা ডিসেবল বলি বা যে কোনো নামেই ডাকি না কেন, তারা কিন্তু আমাদের সহনাগরিক, তারা আমাদের মধ্যেই আছেন। আর একটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে ডিসেবিলিটি আর এবিলিটির মধ্যে 3টে শব্দের প্রভেদ, DIS। আজকে এই যে আমি মানুষটি এবিলিটির কথা নিয়ে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি কিন্তু ওই ডিসেবিলিটির গোত্রে চলে যেতে পারি। হয়তো এইরকম মানুষদের একটা সাহায্যের প্রয়োজন হয়। দেখুন, আজকে আমি যখন এখানে বলতে গেলাম, ওই দাদাটি এসে এখানে একটি টুল দিয়ে গেল। তার কারণ আমি অত লম্বা নই, এবং আমি যদি নিচে দাঁড়িয়ে বলি তাহলে আমাকে কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এইটা আমাকে সাহায্য করলো এগিয়ে নিয়ে যেতে। তো এইটাও তো আমার আজকে কি বলবো, বিশেষ একটা নিড। এই যে আমরা সবসময় বলি না বিশেষ চাহিদা, এইটা হলো আমার বিশেষ চাহিদা। তার মানে কোথাও গিয়ে আমিও কিন্তু সেই জায়গাটাতে রয়েছি। আমরা সবাই রয়েছি কোথাও না কোথাও, আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু সুযোগ সাহায্য লেগেই থাকে। আমার যেমন আজকে এখানে লাগলো। আমি কথা না বলে জাস্ট একটু এগোচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডাউন সিনড্রোম কী, মানে ডাউন সিনড্রোমটা কী জানতে পারলে বোধহয় বুঝতে মানুষের সুবিধে হয়। ডাউন সিনড্রোম কিন্তু একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। কিন্তু কি সেটা? ক্রোমোজোম আমাদের প্রত্যেকের আছে 46টি। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয় যে 21 নম্বর যে ক্রোমোজোমের জোড়াটি, সেখানে একটি এক্সট্রা ক্রোমোজোম এসে যায়, এবং যার ফলস্বরূপ তাদের ব্যবহারজনিত, বুদ্ধি বা বিকাশজনিত নানা রকম অসুবিধে তারা সম্মুখীন হন। এবং এটা কি না, সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে 700 জনের মধ্যে একজনের ডাউন সিনড্রোম হয়। তাহলে কিন্তু সংখ্যাটা অনেক বড়। এবং পৃথিবীতে যখন ডিসেবিলিটি নিয়ে বা বিশেষ করে মানসিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের নিয়ে কাজ হয়, তখন প্রথমেই যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ডাউন সিনড্রোমটা সবার আগে জানা গেছিলো, অনেক আগে। কিন্তু তখন না সেটাকে ডাউন সিনড্রোম বলা হতো না। অনেকে বলতো মঙ্গোলাইট ফেস, মঙ্গোলিয়ান, এরকম। এবং ইনফ্যাক্ট আমার মেয়ের প্রেসক্রিপশনেও লেখা আছে যে মঙ্গোলাইট ফেস। তো এই ব্যাপারটার কি ছিল দীর্ঘদিন। এবং আমি প্রথম থেকে যখন আমি শুরু করি আমার যাত্রাপথে দেখবেন অনেকের মনে হয় যে ডাউন কথাটার মানে বোধহয় তারা নিচস্থ, মানে
ডাউনে আছে, ভাবতে ভাবতে লোকেদের ধারণা হয় বোধহয় তারা সবটা পারে না বলে তাদের নামের সাথেই ডাউন কথাটা যুক্ত হয়ে গেছে। এবং বিশ্বাস করুন আমারও না এটা ধারণা হয়েছিল, কেন আমি যখন মা হয়েছি আমার কোনো ধারণা ছিল না কাকে বলে ডাউন সিনড্রোম। তো আমিও ভাবলাম আচ্ছা আচ্ছা তাহলে বোধহয় একেবারে নিচস্থ কিছু একজন মানুষ এবং তাদের কিছুই হবে না আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডক্টর জন ডাউন এটা অনেক বছর আগে 1866 সালে তিনি বলেছিলেন যে কাকে বলে ডাউন সিনড্রোম। কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেটাকে খুব একটা যে মান্যতা দেওয়া হয়েছে তা নয়। দীর্ঘদিন ধরে ওই মঙ্গোলাইট এই কথাটাই চলেছে এবং তারা একটা মানে সমাজের একটা ব্রাত্য অংশ হিসেবে থেকে গেছে। তারপর এই যাদের সত্যি করে মঙ্গোলিয়ানস যারা, তারা একটা আন্দোলনের মধ্যে আসেন যে কেন এরকমভাবে একটা, তাদের কিন্তু এটা নেগেটিভ মনে হয়েছে যে এই যে মঙ্গোলাইট বলা হচ্ছে মানে তাদেরকে কোথাও ডিমিন করা হচ্ছে, তাদেরকে কোথাও মানে একজন মানুষ প্রতিবন্ধকতাযুক্ত মানুষ তাকে যদি আমার সাথে মিলিয়ে দেওয়া হয় আমার তো ভালো লাগবে না, মানে ওদের এটাই মনে হয়েছে যে তাদেরকে বোধহয় সমাজ ছোট করে দেখাচ্ছে। মানে কোথায় আমাদের প্রেক্ষাপটটা ছিল দেখুন। সেই ভাবনা থেকে তারা এটার বিরুদ্ধতা করেন এবং তারপরে যেহেতু জন ডাউন প্রথম এই কথাগুলো বলেছিলেন 1959 সালে এই ডাউন সিনড্রোম কথাটা একটা স্থাপিত হয় এবং তারপর থেকেই ডাউন সিনড্রোম হিসেবে তাদেরকে বলা হয়। কিন্তু এখন তার থেকেও এগিয়ে গিয়ে বলা হয় যে ট্রাইজমি 21। এই ট্রাইজমি 21 বলা হয় তার কারণ ওদের ওই 21 নম্বর ক্রোমোজোমটিতে একটি ক্রোমোজোম বেশি এবং যার ফলে তাদের সমস্ত রকম যা কিছু তাদের পরবর্তী জীবনে ফেস করতে হয় সেটার জন্যে, সেটা XY হতে পারে, মানে ছেলে পুরুষ হতে পারেন, XX হতে পারে, মেয়ে হতে পারেন, প্রত্যেকের ক্ষেত্রেই এটা হতে পারে। এবং এটা একটা অবস্থা। আমি আপনাদের প্রথমেই বলি এটা কিন্তু কোনো রোগ নয়। আমরা ভীষণ ভুল করি এবং আমরা সবসময় ডাক্তারি শাস্ত্র দিয়ে বলতে গিয়ে সবসময় পেশেন্ট কথাটা বলি। এরা কিন্তু পেশেন্ট নয়, এরা কেউ কিন্তু অসুস্থ বা কি বলবো রোগী এরকম নয়, কিন্তু এটা একটা পরিস্থিতি, এটা একটা কন্ডিশন এবং এটা সারা জীবনব্যাপী থাকবে। এরকম নয় যে আজকে আমি ডাউন সিনড্রোম, কালকে আমাকে কোনো ওষুধ দিয়ে আমার ডাউন সিনড্রোমটা সেরে যাবে, তা কিন্তু হবার নয়। ডাউন সিনড্রোম সারা জীবনের একটা পথ চলা, ডাউন সিনড্রোম সারা জীবন ধরেই থাকবে। যে মানুষ একবার ডাউন সিনড্রোম হিসেবে জন্মেছেন তিনি ডাউন সিনড্রোম হিসেবেই থাকবেন। কিন্তু তার মানে যে তার জীবনটা শেষ বা তার পারিপার্শ্বিক লোকেদের জীবনটা শেষ সেটা কিন্তু নয়। লড়াই আছে, আমাদের লড়াই আমাদের প্রত্যেকের জীবনে আছে, সেটার প্রকারভেদ আছে, এটা বলতে পারি। ডাউন সিনড্রোমের আমি ছবিটা এই জন্যে দিয়েছি যাতে দেখলে আপনারা বুঝতে পারেন যে কোন মানুষদেরকে ডাউন সিনড্রোম বলা হয়। যেমন দেখুন ওদের অনেক সময় নাক চ্যাপ্টা হয়, চোখটা অনেকের ছোট হয়। এটা কিন্তু সবার ক্ষেত্রেই একরকম হবে তা নয়। কারোর আমরা যে বলি না মাইলস্টোনগুলো, একটা বাচ্চা তার 3 মাসে ঘাড় শক্ত হবে বা সে 6 মাসে বসবে বা ধরুন 10 মাসে হাঁটবে, এই যে একটা জীবনের শৈলী সেইটাতে কিন্তু ওদের অনেক সময় পিছিয়ে থাকে ওরা। এবং এই পিছিয়ে থাকাটা অনেক সময়ই থাকে, মানে মোটামুটি 99% ডাউন সিনড্রোমের মধ্যেই কিন্তু এইটা আমরা দেখতে পাই যে একজন বাচ্চার যে ক্রমবর্ধমান যে ভাবে এগিয়ে যাওয়া সেখানে অনেকটা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে পিছিয়ে থাকেন, এইটা হয়। তাছাড়া তাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকে, মানসিক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু তারতম্য আছে। কারোর হয়তো মাইল্ড, খুব কম মানসিক প্রতিবন্ধকতা, কারোর একটু মডারেট হতে পারে, কারোর সিভিয়ার বা প্রোফাউন্ডও হতে পারে। এবং এই তারতম্যের ওপর দিয়ে যেটা হয় যে তাদের দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন অবস্থার মধ্যে কিন্তু পরিবর্তন হয় এবং তাদের বিভিন্ন যে তাদের সাপোর্টগুলো লাগে সেটারও তারতম্য ঘটে। মানে এইটা একটা বুঝতে হবে, এটাও খানিকটা ওই একটা স্পেকট্রামের মতো। আমরা অটিজমকে স্পেকট্রাম বলি, এটাও একটা ছাতার মতো, মানে কেউ এখানেও থাকতে পারে, কেউ এখানেও থাকতে পারে। তো সেইটা
একটা বিবেচ্য বিষয়। তাছাড়া আরেকটা খুব জরুরি ব্যাপার হচ্ছে যে পরিবেশ, কোন পরিবেশে মানুষটি আছেন বা কিভাবে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার উপরে অনেক কিছু আর কি ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস ডাউন সিনড্রোমের ক্ষেত্রে বলা হয় যে ওরা ভীষণ চিয়ারেবল, ভীষণ লাভেবল, সবাইকে ভালোবাসে, ভীষণ সোশ্যাল। হ্যাঁ, এগুলো ঠিক কথা। আবার কোনো কোনো সময় এগুলো কিন্তু ওদের ক্ষেত্রে খুব কঠিনও হয়ে পড়ে। যেমন ধরুন, অতিরিক্ত সোশ্যাল হওয়ার পরে যেটা হয়, ওদের অনেকের স্ট্রেঞ্জার সেন্স থাকে না, যেটা কিন্তু প্রচণ্ডভাবে কঠিন হয়ে পড়ে বাবা মায়ের জন্যে। মানে আপনার যদি একটা অন্য মানুষের প্রতি আপনি কি ব্যবহার করবেন সেই বোধের জায়গাটা যদি আপনার একটু অন্যরকম হয়, তখন যেটা হয় যে আপনি সবার সাথে একরকমভাবে মিশতে যাবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘটে যাওয়ারও একটা ভয় থাকে। কিন্তু সেইগুলোকে কিন্তু অনেক সময় পরিচর্যা, শিক্ষা, এগুলোর মধ্যে দিয়ে তাদেরকে অনেকটা মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। সব থেকে যেটা জরুরি আমরা সবসময় বলি সেটা হচ্ছে, সব থেকে যত তাড়াতাড়ি তার এই ডাউন সিনড্রোম জানা যাবে, তার কি করে আপনি তার আর্লি ইন্টারভেনশনটা শুরু করবেন। যত তাড়াতাড়ি যে বাচ্চা শুরু হয়েছে তার তত তাড়াতাড়ি উন্নতি হয়েছে। আমি যখন পরবর্তীকালে বলবো, আপনাদের কিছু স্টোরি বলবো, আপনারা বুঝবেন যে মানে আমাদের ডাউন সিনড্রোম পৃথিবীটা এতটাও খারাপ নয়। আপনাদের পৃথিবীতেই আমরাও আছি, আমাদের পৃথিবীটা আপনাদের সাথেই হাত ধরে ধরে চলে। কিন্তু হ্যাঁ, একটু হয়তো আলাদা রকমের প্রয়োজন হয়। যেমন ধরুন, অনেকের ক্ষেত্রে বলার সমস্যা থাকে, আমি বললাম অনেকের হাঁটতে দেরি হয়, এরকম নানাবিধ জিনিস থাকে, যার ফলে যেটা হয় তাদেরকে সেই সাপোর্টগুলো দিতে হয়। কারোর হয়তো অকুপেশনাল থেরাপিস্ট লাগে, কারোর হয়তো স্পিচ থেরাপিস্ট লাগে, কারোর একটা স্পেশাল এডুকেশনের সাপোর্ট লাগে, এরকম জিনিসগুলো লাগে। এবং ওদের অনেকেরই নানা রকম মেডিকেল কন্ডিশন থাকে। আমি যেটা বললাম, অনেকের প্রায় 60% ডাউন সিনড্রোম মানুষ হার্টের অসুখ নিয়ে জন্মগ্রহণ করে, কনজেনিটাল হার্ট ডিফেক্ট থাকে। তার সাথে তাদের অ্যাবডোমেনের অনেক অসুবিধে থাকে, গ্যাস্ট্রোএন্টেরোর অসুবিধে থাকে, অনেকের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট থাকে। তো এইগুলো যে কন্ডিশনগুলো, সেটাকে আমরা যত তাড়াতাড়ি ঠিক করতে পারবো, তত তাড়াতাড়ি বোধহয় এদেরকে সমাজে মূল স্রোতে রাখাটা আমাদের জন্যে সুবিধাজনক। আর একজন ডাউন সিনড্রোম ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করেন ফ্যামিলিতে, তখন প্রথম যে কথাটা একজন মা বাবার মনে হয় যে আমার বাড়িতে কেন, আমি কেন, এবং আমি কেন, মানে নিজেকে অনেক সময় ভিকটিম বলে মনে হয়। এটা কিন্তু হয়, যে কোনো বাড়িতে যদি একটি ডিসেবল সন্তানের জন্মগ্রহণ হয়, তার কারণটাও প্রচুর। তার কারণ একটা ইমোশনাল সেটব্যাক, তার সাথে একটা প্রচুর, যেহেতু দেখুন এটা তো জীবন ভোর চলবে, তার জন্যে যে চিকিৎসা খরচ, বিভিন্ন খরচ, অন্যভাবে পড়াশুনো করানো, অন্য থেরাপি, সেইটা। এবং সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সামাজিক। হ্যাঁ, মানে সমাজে যে কত রকম ভ্রান্ত ধারণা নিয়ে আমরা চলি, সেটা এই সমস্ত ছেলে মেয়েদের পরিবারকে সেটা আরও ভয় পাইয়ে দেয় যে তুমি নিশ্চয়ই কিছু অন্যায় করেছিলে, তাই তোমার এরকম মেয়ে হয়েছে, তোমার কৃতকর্মের ফল, বা এর দ্বারা তো কিছু হবে না, এ তো সমাজের বোঝা হবে। এই যে কথাগুলো ক্রমাগত বাবা মার কাছে আসতে থাকে, সেই সময়টা না বাবা মায়েদের জন্যে বা পরিবারের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। এবং একটা সময় ছিল যখন এই ছেলে মেয়েদেরকে, ছিল বললেও ভুল হয়, হয়তো এখনও কিছু কিছু জায়গায় আছে, এদেরকে দরজা বন্ধ করে রাখা হতো, লোকের সামনে আনা হতো না। আমার সন্তান ডাউন সিনড্রোম কাউকে জানাবই না, আমি তাদেরকে পর্দার আড়ালে রাখবো, আমি সমাজকে ফেস করতে ভয় পেয়ে, আমাকে সমাজের এত প্রশ্নের উত্তর দিতে হবে যে তার থেকে বাবা আমি সমাজের থেকে পিঠটা ফিরিয়ে নিয়ে বসে থাকি বা নিজেকে বন্ধ করে দিই। এরকমও কিন্তু প্রচুর হতো। এখন পরিস্থিতি হয়তো অনেক উন্নত,
যার ফলে হয়তো এদেরকে আপনারা দেখতে পান, সমাজে চলাফেরা করতে দেখেন। এটা কিন্তু নতুনভাবে তো কিছু আসেনি, তো ছিল। আরও একটা বিষয়, আমাদের সমাজে, বিশেষ করে আমাদের ভারতবর্ষের সমাজে, এরকম আপনারা হয়তো আপনাদের প্রত্যেকটি পরিবারেই হয়তো শুনে থাকবেন যে আমার বাড়িতে না একজন ছিল অমুক কাকা বা জ্যাঠা বা মা বা মাসি, যে একটু কম বুঝতো। আমাদের যেহেতু কি বলবো, একসাথে যৌথ পরিবার ছিল এবং আমাদের সমাজটাও খুব একসাথে ছিল। দেখবেন পাড়ার একজন কারোর অসুস্থতা হলে পাশের বাড়ির লোক কিন্তু ঠিক খবর রাখতো। বা আমি জানি, মানে আমাদের ছোটোবেলাতে এরকম ছিল যে একটু দেরি করে বাড়ি ফিরলে পাশের বাড়ির জেঠুও বকতে পারে। সেই জায়গাটা থেকে কোথাও আমরা সরে গেছি। আমাদের সমাজে কিন্তু এরা অন্তর্ভুক্তই ছিল। তারা কিন্তু আপনার আমার সবার সাথে বড় হয়ে যেত। বাড়িতে বাকি 5 জন হয়তো আচ্ছা ও একটু কম বোঝে, আচ্ছা ওটি একটু 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 ওকে একটু হয়তো তাকে একটু, আমি বলবো না যে তাদেরকে তারা অনেক সময় হয়তো লেগ পুলিং করা হতো বা তাদের একটু অন্যরকমভাবে দেখা হতো, কিন্তু তারা কিন্তু সমাজে সবার সাথে মোটামুটি একসাথে বড় হয়ে যেত। এই যে আজকের দিনে দাঁড়িয়ে বাবা মায়েদের বড় প্রশ্ন, আমার পরে কি হবে, আমার পরে কি হবে, সেই জিনিসটা কিন্তু ছিল না। আমরা পাশ্চাত্যকে বরণ করতে গিয়ে যেটা হলো, আমরা আবার এখন অন্তর্ভুক্তি থেকে একা হলাম, আবার একা থেকে এখন ইনক্লুশনের পথে হাঁটা দিচ্ছি। মানে অদ্ভুতভাবে আমরা মানে আবার ফিরে যাচ্ছি সেই জায়গাটাতে। আমরা সবাইকে নিয়ে বেঁধে বেঁধে থাকবো, কবিতাটা আজকাল চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই বেঁধে বেঁধে থাকাটা কিন্তু আমাদের ছিল, আমাদের সমাজে কিন্তু ছিল। আমরা গিয়ে কোথাও সেই বেঁধে বেঁধে থাকাটাকে সরিয়ে ফেলেছি, আমরা একা থাকাটা চুজ করেছি, যার ফলে আমরা একা হয়েছি। এবং তার ফলে আজকে এই রকম সমস্ত মানুষদের জীবনের বিপন্নতা কিন্তু অনেক বেশি বেড়েছে, পরিবারের বিপন্নতা কিন্তু অনেক বেশি বেড়েছে, সেই জায়গাটা আছে। এবং আরেকটা ব্যাপার, আগেকার দিনে হয়তো এদেরকে খুবই কঠিন, মানে কি বলবো, নক্কারজনক শব্দবন্ধে বাঁধা হতো, যেমন পাগল, কানা, খোড়া, এগুলো যে বলা হতো, হয়তো সমাজের সেই সচেতনতাটা ছিল না। কিন্তু এটা যে একজন মানুষকে কোথায় পিছিয়ে দিতে পারে, কোথায় তাকে কোথায় নিয়ে যেতে পারে, সেই ধারণাটা হয়তো সমাজের ছিল না। এবং আমরা অনেক বিখ্যাত লোকজনের কবিতায়, গল্পে এইরকম শব্দবন্ধ কিন্তু পেয়েছি। তো আমি এটা বলবো না তারা কেউ ইন্টেনশনালি সেটা করেছেন বা হার্ট করার জন্যে করেছেন। সামাজিক ব্যবস্থার মধ্যে তখন এরকম শব্দবন্ধ ছিল, তাই বলে কি আজকের দিনে নেই? আছে, আছে। এবং আজকের দিনে যখন আমরা বলি তখন কিন্তু অনেকটা জেনে বুঝে গিয়ে বলি। একজন মানসিক, আমরা যতটা আমাদের শরীরের নিয়ে আমরা উদ্বিগ্ন, একজন মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা ততটা উদ্বিগ্ন নই। আজও আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যেতে গেলে মনে হয় যে আরে বাবা, সমাজ আমাকে পাগল বলে ডেকে দেবে। আজও আমরা বুঝি না যে মনের অসুখটাও কিন্তু অসুখ। মন খারাপ হলে কারোর কাছে যাওয়া উচিত, কারোর সাথে কথা বলা উচিত। সেটা হয়তো আমি যে অন্ধকার গুহায় চলে যাচ্ছি তার থেকে হয়তো আমাকে বার করে আনবে। আমাদের পৃথিবীটা বড্ড বড় হয়ে গেছে বলে কোথাও যেন আমার মনে হয় বড্ড ছোট হয়ে গেছে। আমরা মন খুলে কথা বলতে জানি না, আমরা মন খুলে কিছু বলতে পারি না। আমরা পৃথিবীর বিভিন্ন কোণায় কানেক্টেড হয়ে গেছি, কিন্তু মানসিকভাবে বোধহয় আমাদের কানেকশনটা কমছে, যার ফলে এই জিনিসগুলো আমাদের সমাজে অনেক অনেকভাবে এগিয়ে আসছে। এবং এটা কি করে আজকে আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আপনাদের মতো লোকেদের, বিদগ্ধ লোকেদের ডেকে এনেছেন, যার ফলে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। হয়তো অনেকে কালকে আপনাদের মধ্যে এই ডাউন সিনড্রোমযুক্ত ছেলে মেয়েদের পথে দেখলে আপনার মনে হয়তো হবে না যে আপনি একজন কোনো একটা ভিন গ্রহের মানুষকে দেখছেন। আপনি বুঝবেন যে এরাও আমাদের সাথেই চলছে, আমাদের সহনাগরিক। ওর হয়তো এরকম জিনিসগুলো দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, আর আমাদের হয়তো দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। ওই যে আমি বললাম যে প্রচুর মিসকনসেপশন, এবং আমার মধ্যেও ছিল। কারণ যখন আমরা ডক্টরদের কাছে যাই বা মানে তখনকার দিনের সমাজে এটা বলা হতো যে এরা তো সামাজিক বোঝা হবে ইত্যাদি। তো সেইটা শুনলে কি হয়, একজন মানে পরিবারের পক্ষে তখন সেই জিনিসটাকে কাটিয়ে ওঠা,
ভীষণভাবে কঠিন হয়ে পড়ে। আপনি একটা অসম লড়াইয়ে তো এসেইছেন, তার সঙ্গে যখন আপনাকে ক্রমাগত নেগেটিভ ফিডব্যাক দেওয়া হতে থাকে, তাহলে আপনি আরও কোথাও যেন নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। এবং তখন আপনার যখন মেয়ে বা তার ছেলেটিকে সব থেকে একটা ভালো সময় বা শুশ্রূষা দেওয়ার দরকার, আপনি কোথাও যেন নিজেকে সেখান থেকে সরিয়ে নেন। এরকম প্রচুর বাবা মা করে ফেলেন। তার কারণ আমাদের সমাজ মানে সেই জায়গাটাতে নিয়ে যায় এবং এত বেশি ব্যারিয়ার ফেস করতে হয় যে সেটা মানে উদাহরণ দিতে পারি। ধরুন আমার মেয়েকে আমি মেট্রো করে স্কুলে নিয়ে যেতাম, সেখানে আমার মেয়ে যেতেন, হাতে আরও অনেকজন যেতেন, আরও এরকম আমার মেয়ের স্কুলের বন্ধু বান্ধবরা, তাদের কারোর অটিজম আছে, কারোর কোনো অন্য অসুবিধে আছে। তো আমরা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে যখন উঠতাম, এরকম অনেক সময় আমাদের শুনতে হয়েছে, ওই দেখ বা ছেলে মেয়েটা না অ্যাবনর্মাল। এবং এইটা শোনার পরে আমি প্রচুর মাদের দেখতাম, তারা প্রচণ্ডভাবে ভেঙে পড়তো। আমারও প্রথম দিকে হয়েছে, হয়নি বলবো না, আমিও তো মানুষ, হিউম্যান বিইং। কিন্তু তারপরে কোথাও গিয়ে মনে হয়েছে যে এই যে সমাজ বলছে, আমি উল্টো দিকে থাকলে আমি কি করতাম। আমি নিজেকে এই প্রশ্নটা করেছি, আমিও কিন্তু এভাবেই কথা বলতাম। আমি তো ভুক্তভোগী নই, আমি তো ব্যাপারটা বুঝি না। আমার কাছে শুধু দুটো শব্দবন্ধ আছে, একটা নর্মাল আর একটা অ্যাবনর্মাল, আর কোনো শব্দবন্ধ নেই। তো আমার কাছে আমি যেইভাবে সব কিছু চালিয়ে যাচ্ছি, আমি নর্মাল। আর উল্টো দিকে যদি সে আমার পথে আমার মতো করে না চলে, সে অ্যাবনর্মাল। এটা তো সামাজিক শিক্ষা আমি পেয়েছি। তাহলে আজকে যখন আমি উল্টো দিকে এসেছি বলে আমি বিষয়টা বুঝতে পারছি। আমি যদি ওই দিকটায় থাকতাম, হয়তো আমিও ওইভাবেই ভাবতাম। অতএব কাউকে দোষ দিয়ে কোনো কিছু হবে না। আমাদের হাতে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে জাগানো, মানুষকে বোঝানো, মানুষকে বলা। এবং বিশ্বাস করুন, মানুষের কাছে পৌঁছলে মানুষ কিন্তু বুঝতে চেষ্টা করে। আমি বলছি না 100 জনের মধ্যে 100 জনই বুঝবেন, কিন্তু 100 জনের মধ্যে অন্তত 90 জন বুঝবেন। সেই 90 জন যদি বোঝেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি আজকে ছেলে মেয়েরা কিন্তু এই শব্দবন্ধগুলো তাদের শুনতে হয় না, অনেককেই হয় না। এই অ্যাবনর্মাল, পাগল ইত্যাদি বলতে গেলে মানুষ 2-3 বার ভাবে যে না, এটা বোধহয় ঠিক বলছি না, এটা বোধহয় ঠিক কথা নয়। তো এইটা একটা খুব বড় জায়গা যেখানে আমরা সোশ্যাল ইনক্লুশনের কথা বলি, আবার নিজেরাই নিজেদের সোশ্যালি অনেক সময় অ্যালুপ করে রাখি, আলাদা করে রাখি, যেহেতু আমার এরকম কোনো সন্তান আছে বা কিছু আছে। এবার হচ্ছে পড়াশুনো। এটাও খুব কঠিন জায়গা। আমাদের দেশে আইন আছে, আইন নেই তা কিন্তু নয়। আমাদের দেশে প্রচুর আইন আছে। আমাদের দেশে সবার জন্য শিক্ষার আইন আছে। আমাদের দেশে 2016 সালে আইন হয়েছে, সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্যে রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, যেটা 2016 সালে এসেছে। তার আগেও একটি পারসনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995 সালে ছিল। তার আগে 1999 সালে আরেকটি অ্যাক্ট আছে, সেটা হচ্ছে ন্যাশনাল ট্রাস্ট, আমার নামের পাশে ছিল ন্যাশনাল ট্রাস্ট বোর্ড মেম্বার। ওটি কিন্তু একটি আইন। ওটাতে 4টি প্রকার ডিসেবিলিটিকে কথা বলা হয়েছে, তাদের উন্নতিকল্পে সেই জিনিসটা করা হয়েছে। সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধকতা, অটিজম, সেরিব্রাল পলসি এবং বহুমুখী প্রতিবন্ধকতা বা মাল্টিপল ডিসেবিলিটি। তাদের জন্য ওই আইনটি করা হয়েছিল, কেন বোঝা গেছিল যে এই 4 প্রকার মানুষের বোধহয় আরেকটু আলাদা রকম পরিচর্যা বা পরিষেবা লাগতে পারে। তো আইন তো আছে, আইন আছে এবং আইন আমরা ভাঙছি। আইন বলছে একরকম, আমাদের আবেগ বলছে একরকম। দেখুন, আমাদের অনেক সময় একজন বাবা মা, তার মনে হয় যে কতগুলো মিথ, দেখুন এরকম ছেলে মেয়েদের সঙ্গে যদি ছেলেমেয়েরা একসাথে পড়াশুনো করে, তাহলে আমার ছেলে মেয়েও ডাউন সিনড্রোম বা অটিজম বা কিছু হয়ে যেতে পারে। এটা কিন্তু ভীষণ ভুল ধারণা। অনেক বাবা মা বলে দেন তার সন্তানকে, আমি বাচ্চাদের মধ্যে কিন্তু এরকম নেই, আমি দীর্ঘদিন একটা স্কুলে পড়িয়েছি, বিশ্বাস করুন ওরা একে অপরকে কি করে হেল্প করে আমরা না দেখলে সেটা বোঝা যায় না। ওদের মধ্যে কিন্তু জাজমেন্ট নেই, জাজমেন্টটা আমরা ঢোকাই। ওর কাছে যাবি না, ওর থেকে দূরে থাক, ওর কাছে গেলে তোর বুদ্ধি কমে যাবে,
এই রকম যে, এবং অদ্ভুতভাবে গোষ্ঠী তৈরি হয়। মানে ধরুন এখন বলা হচ্ছে ইনক্লুসিভ স্কুলে ছেলে মেয়েদেরকে যেতে হবে, যাবে তো বটে, সমাজ কি তৈরি হয়েছে? আমরা কি তৈরি হয়েছি একজন মানুষ হিসেবে যে এদেরকে সবাইকে একসাথে নিয়ে চলবো? তাহলে সেই মানুষ তৈরি করার কারিগর কারা হবেন? এই যে আজকে আপনারা আসছেন, শুনছেন, আপনারা বুঝবেন, হয়তো এটুকু বুঝবেন যে কালকে যদি আপনার প্রতিবেশীতে কেউ এরকম থাকেন, আপনাদের সন্তান বা আপনাদের নাতি নাতনি যদি এদের সাথে একই স্কুলে পড়ে, তাদের কিন্তু ক্ষতি নেই, উল্টে বিশ্বাস করুন তারা হয়তো একজন ভালো মানুষ হিসেবে তৈরি হবে। আগামী দিনের সমাজটা আবার কিন্তু এই একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষাটা নিয়ে বড় হবে। ওরা এদেরকে অন্য দৃষ্টিতে দেখবে না, এটাই মানে হওয়ার। এবং এদের জন্য যেটা হয় যে প্রচুর লাইফ স্কিল জিনিস শেখাতে হয়, সমস্তটাই শিখিয়ে হয়তো হয়। আমরা অনেক কিছু আছে যেটা দেখে দেখে শিখে ফেলি, ছোটরাও শিখে ফেলে, কিন্তু এদের ক্ষেত্রে হয়তো আপনাকে হাতটা অনেক বেশি ধরতে হয়, আপনাকে শেখাতে হয়। এবং এখন অনেক ভোকেশনাল ট্রেনিং, নানা রকম কিছু এদের জন্য তৈরি হয়েছে এবং ওরা করছেও। এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে একটি বড় হোটেলের। এই হোটেলটির নাম হচ্ছে লেমন ট্রি। আপনারা অনেকেই হয়তো লেমন ট্রি হোটেলের কথা শুনেছেন। এখানে ওরা মোস্ট অফ দ্য এমপ্লয়ি তারা ডাউন সিনড্রোম। কেন বলুন তো? কারণ আছে। আমরা তথাকথিত নিউরোটিপিক্যাল মানুষরা আমরা খুব ফাঁকি দিতে ভালোবাসি। বিশ্বাস করুন এরা না ফাঁকি দিতে জানে না। সমাজ বুঝতে শিখেছে, ইন্ডাস্ট্রি বুঝতে শিখেছে যে আমি যতক্ষণে যে কাজটা করব আমার মাথায় কিন্তু আরও 4টে জিনিস চলবে। আমি চা খেতে যাব ভাববো, আমি অমুক ভাববো, আমার একটা সিনেমা দেখতে যাওয়া আছে ভাববো, তমুক ভাববো। ওরা কিন্তু ভাবে না। ওরা জানে এই কাজটা আমাকে করতে দিয়েছে মানে এই কাজটাই আমার জীবন এবং এই কাজটাকেই আমাকে করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই জন্যে ওরা অনেক বেশি ফোকাসড হয় কোনো একটা বিষয়ে। আমাদের মতো মাথা এত চঞ্চল হয় না এবং ওরা মন দিয়ে কাজ করে। এরকম হয়েছে যে হয়তো একজন এরকম মানুষ এবং একটি সাধারণ আমাদের মতো মানুষ একসঙ্গে কাজ করছে, আমার 1 ঘন্টার রিসেস। এই মানুষগুলো টিফিন খাওয়া হয়ে গেছে, কাজে চলে গেছে। ওরা জানে আমি তো বসে থেকে কি করব, আমি 1 ঘন্টা বসবো কেন সময়টা, মানে ওদের কাছে তো তার কোনো মানে নেই, কিন্তু তারা কিন্তু চলে গেছে। তার সহকর্মীরা বলছে যে এই তোরা চলে গেলে আমাদের ওপর চাপ, কেন আমরা তো সেই মানুষের প্রতিনিধিত্ব করি যারা এটাকেই নিজেদের অধিকার বলে দাবি করি। ওরা কিন্তু সেটা ভাবে না। ওরা কিন্তু অনেক বেশি কি বলবো, কোনো কিছুর প্রতি সহমর্মী, কোনো কিছুর প্রতি অনেক এগিয়ে যায়। আপনি ওদেরকে বকুন, অনেক কিছু করলেন, কিন্তু আপনি যেই মুহূর্তে পড়ে যাবেন ওরা সবার আগে দৌড়বে। ওরা ভাববেই না আপনি তাকে মেরেছিলেন, বকেছিলেন, কি করেছিলেন। আর কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। আমি ওই মুখবন্ধ পুস্তকে খুব একটা নেই, মানে ওই ফেসবুকে, কিন্তু আমার কাছে এসেছিল। সেটাতে দেখাচ্ছিল যে একটা দৌড় শুরু হয়েছে, হ্যাঁ, এবং এই ছেলে মেয়েদের দৌড়। আর শুরু হয়েছে রেস, সবাই দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে খানিকটা যাওয়ার পরে হ্যাঁ ওদেরই একটি বন্ধু পড়ে গেল। এটা ভীষণ ভাইরাল হয়েছিল এই ভিডিওটা এবং এটা সত্যি ঘটনা। পড়ে যাওয়ার পরে ওরা সবাই দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে ওরা প্রত্যেকে তার কাছে চলে এলো, তাকে তুলে প্রত্যেকে হাত ধরে একসাথে দৌড়ে গিয়ে ফিনিশিং পয়েন্টে পৌঁছলো। এটা আমাদের জন্য বিশাল শিক্ষা। আমরা সর্বসময় ফার্স্ট হতে চাই, ওরা সবাইকে নিয়ে ফার্স্ট হতে চায়। এটা একটা বড় ব্যাপার। এই শিক্ষাটা এইটা যদি আমাদের সবার মননে আসে, আমরা কিন্তু অনেক ভালো সমাজ তৈরি করতে পারবো। আজকে যে সমাজে দাঁড়িয়ে আছি তার থেকে হয়তো একটু ভালো জায়গায় আমরা থাকতে পারবো। এই যে রেস 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 প্রতিদিন আমরা হয়তো মানে এইটার পরিপ্রেক্ষিতেই বলছি যে এই রেসের ফল আমরা প্রতিদিন বোধহয় সংবাদপত্রে দেখছি। আমাকে এগোতে হবে, আমি পেছনের মানুষটিকে এগিয়ে নিয়ে একসাথে চলবো না। এটা কিন্তু ওদের জন্য ওরা কিন্তু সত্যি এরকম। ওরা অন্যের বন্ধুর, নিজে হেরে গিয়ে বন্ধুর জেতাতে ওদের আনন্দ হয়। অদ্ভুত।
অদ্ভুত ওদের মধ্যে একটা মানে কি বলবো এই জিনিসটা আছে। তাহলে আমি কি বলবো যে আমি ডিসেবল না ওরা ডিসেবল, আমি এবেল না ওরা এবেল? আমার তো কোথাও কোথাও গিয়ে মনে হয় যে আমার থেকে অনেক বেশি এবিলিটি ওদের মধ্যে আছে, যে এবিলিটি আমার নেই, যে গুণ আমার নেই একজন মানুষ হিসেবে। সোসাইটি কি করতে পারে? সোসাইটি অ্যাকসেপ্ট করতে পারে, নাও পারে। এবং কমিউনিটি পার্টিসিপেশন, আমাদের সমাজে এতভাবে আমরা ওদেরকে দূরে ঠেলি, যতক্ষণ সবাই মিলে একসাথে আমরা কাজ না করব। এটা কিন্তু আমি শুধু ডাউন সিনড্রোমের ক্ষেত্রে বলছি না, যে কোনো প্রান্তিক মানুষের জন্যেই আমি বলছি। আমাদের দেখা আয়নার বাইরে যদি কোনো একটা মানুষকে আমরা দেখি, তাকে সরিয়ে রাখাটাই আমরা কর্তব্য বলে মনে করি, সে যেই হোক না কেন, সে যেরকম মানুষই হোক না কেন। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। অথচ তারা কিন্তু আমাদের সহনাগরিক। তারা আমাদের ছেড়ে চলে যাবে, না আমরা তাদের ছেড়ে চলে যাব, এই সমাজেই তারা থাকবে। তাহলে যদি আমরা তাদেরকে একসাথে নিতে পারি, এমন হতে পারে যে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক কিছু সম্পদ তৈরি হতে পারে, অনেক কিছু, অনেক চেতনার উদ্ভব হতে পারে, অনেক কিছু পাল্টে যেতে পারে। এই যে আমরা এত বেশি ভাবছি যে আমাদের পরের প্রজন্ম, মানে এটা খুব কথা হয়, আমাদের আগের প্রজন্ম ভালো ছিল, পরের প্রজন্ম বড় বাজে, তারপরের প্রজন্ম আরও বাজে হবে, এই কথাগুলো আমরা বলি, কিন্তু মানি কি? মানি না। প্রজন্ম তৈরি কে করেছে? একা হতে কে শিখিয়েছে? আমি আমার সন্তানকে শেখালাম যে তুই বাবু ফার্স্ট হবি, তুই বাবু এই করবি, তুই বাবু ওই করবি। তারপর যেদিন আমার সন্তান আমাকে একা করে দেবে, তখন আমি তাকে বলবো যে বাবা দেখো এই প্রজন্মটা বড় খারাপ। তাহলে দায় কার? আমাদের সবার। কাউকে দায় দিয়ে কিচ্ছু লাভ নেই। যতক্ষণ সমাজ, আমি শুধু ডাউন সিনড্রোম নিয়ে বলছি না, সবাইকে নিয়ে একসাথে বাঁচতে আমরা শিখবো না, এই প্রজন্মের পর প্রজন্মের গল্প আমরা চালিয়েই যাব। একে অপরের পাশে দাঁড়াতে শিখবো না, একে অপরের সাথে বাঁচতে শিখবো না। এটা খুব বড় জায়গা। আরেকটা যেটা হচ্ছে, ডাউন সিনড্রোমটা ভীষণ ভালো স্পোর্টসে হয়, ওরা ভীষণ ভালো বন্ধু হয়। তার কারণ ওই যে বললাম, ওরা জাজ করে না কাউকে, ওরা কাউকেই জাজ করে না। উল্টে ওরা জাজড হয় মানুষের কাছে, কিন্তু নিজেরা জাজ করে না। ওদের কাছে বন্ধুত্ব সে একজন 60 বছরের মানুষের সাথেও হতে পারে, এবং একজন 10 বছরের শিশুর সাথেও হতে পারে। বন্ধু মানে বন্ধু, মানে বন্ধুত্বে যে কোনো জাজমেন্ট হবে তার সামাজিক পরিস্থিতি, তার পারিপার্শ্বিক পরিস্থিতি, এগুলো নিয়ে কিন্তু ওরা ভাবে না। ওদের কাছে সবাই বন্ধু। বন্ধু মানে বন্ধু, তাকে তার অবস্থান দিয়ে যে বিচার্য করতে হবে সেটা কিন্তু ডাউন সিনড্রোম ছেলেমেয়েরা করে না। এবং ওদের মধ্যে প্রচুর এবিলিটিস আছে, তাই দয়া করে এইরকম ছেলে মেয়েদেরকে দয়া দেখাবেন না। ওরা কেউ সহানুভূতি চায় না, কেউ চায় না। আমরা একজন পরিবারের সদস্য হিসেবে চাই না, ওরা চায় আমরা সহমর্মিতা চাই। কেননা ওদের প্রয়োজনই নেই ওটার। আমরা ভাবি যে মানে আপনি দেখবেন অনেক সময় এটা হয়, আমরা নিজের অজান্তে ওইরকম হয় যে হয়তো একজন মানুষ হুইল চেয়ারে আছেন বা কিছু, তিনি একটা কিছু করতে গেলে আমরা দুম করে হাত বাড়িয়ে দিই। অনেক সময় দেখবেন তারা পছন্দ করে না। হ্যাঁ, অনেক সময় যে মানুষটির দেখার অসুবিধে আছে, তাদেরকে ওই হাত ধরে নিয়ে যাওয়া তারা পছন্দ করেন না। কোথাও গিয়ে তাদের মনে হয় যে তাদেরকে বাধা দান করা হচ্ছে। তাদের মধ্যে যে ক্ষমতা আছে, তাদের মধ্যে যে পোটেনশিয়াল আছে, সেটাকে বোধহয় আমরা জাজ করছি। তারা যে পারবে বা পারে, এই কথাটাকে কোথাও আমরা বুঝতে পারছি না। সেই জন্যে এটা নয়। এবং ওরা যদি সুযোগ পায়, ওরাও কিন্তু সমাজে ইকুয়াল পার্টিসিপেশন করতে পারে, ওরাও কিন্তু কন্ট্রিবিউট করতে পারে, ওরাও কিন্তু সমাজের একটা ভালো সম্পদ হয়ে উঠতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমরা অনেক সময় সেই জায়গাটা দিয়ে উঠতে পারি না। ম্যাডামের সাথে যখন কথা হচ্ছিল, এই যে অ্যাওয়ারনেস শব্দটা, এটা চিরকালীন। কেন জানেন? এটা কিন্তু অনেকে জিজ্ঞেস করে, এতদিন ধরে এত অ্যাওয়ারনেসের কাজ করলাম, তারপরেও মানুষ এরকম করে। আসলে অ্যাওয়ারনেস হচ্ছে চলমান।
আজকে যে মানুষকে আমি অ্যাওয়্যার করলাম, তিনি হয়তো আরও 10 জনকে করলেন, আরও 10 জন 10 জনকে, কিন্তু তারপরে আবার কিন্তু নতুন মানুষ। তাহলে এটা একটা প্রবাহমান জিনিস যেটা সর্বসময় চলবে। তার ফলে এটা হবে যে একটা সময় এই জিনিসগুলো ছিল না, এখন কিছু সুবিধেগুলো কী কী এসে গেছে সেইটা মানুষ জানলো। তার পরবর্তী সময় আবার দেখবেন সমাজে আবার একটা কিছুর দরকার পড়ছে, সেটার জন্যে সেই অ্যাওয়ারনেস তখন তৈরি হবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের যারা কথা বলতে পারে না, যে ছেলে মেয়েরা অনেক আছে, অটিজমে আছে, ডাউন সিনড্রোমে আছে, তারা মোবাইল দিয়ে বা ট্যাব দিয়ে এখন কথা বলতে পারে। কি করে পারে? সেই অ্যাপটা চলে এসেছে, সেখানে সে প্রেস করে করে তার মনের ভাষাটা কিন্তু সে বলার জায়গায় চলে এসেছে। এটা একটা সময় ছিল না। তাহলে আজকের সমাজ সেইটা নিয়ে কথা বলছে, কালকে হয়তো আরও একটা কিছু এসে যাবে, তখন সেইটা নিয়ে আবার কথা হবে। কিন্তু এই যে ক্রমবর্ধমান একটা লোককে জানানো বোঝানো, এটা কিন্তু চলবে, এটা থামবে না। একটা হয়তো প্রেক্ষিত চেঞ্জ হবে, কিন্তু এটা চলবে। আমাদের এটা ভেবে দুঃখ পেয়ে লাভ নেই, আরে বাবা এতদিন ধরে তো করলাম, তারপরেও লোকে বলে ওই একই কথা, বলতেই পারে। কিন্তু আমাদের কিন্তু এইটা ভাবলে চলবে না যে আমার সব কাজ শেষ হয়ে গেছে, আমি তো আজকে আপনাদের বলে দিয়ে চলে গেলাম, মানে আমি বুঝলাম যে বাবা বিশাল হলো, আর আমাকে কোনো দিন কিছু নিয়ে বলার দরকার পড়বে না। আমি যদি এটা ভাবি, আমি কিন্তু খুব ভুল করছি। আজকে আমি একজন মানুষকে বোঝালাম, কাল হয়তো অন্য আরেকজন মানুষ অন্য প্রেক্ষিতে বলতে হতে পারে, হতেই পারে, এবং সেটা কিন্তু চলবে, এবং আপনারাও সেটার ধারক বাহক হয়ে এগোবেন, এটাই আমাদের আশা থাকে আর কি। আমি বলেছিলাম যে পলিসি রাইটস সব আছে আছে, কিন্তু কতটা আমরা সেই আছেটাকে সত্যি করে আছেতে পরিণত করতে পারছি, সেটা হচ্ছে খুব বড় দরকার। 2016 সালে এসেছেন, আমরা এখন আর কখনো আমরা কি বলি না, ওরাও আমাদের মতোই সমান অধিকারে অধিকারী, আমরা এটা বলি না ওদেরকে আমরা কোনো কিছু পাইয়ে দিচ্ছি। রাইট বেস্ট মডেল হিসেবে আমরা কাজ করছি এখন। একটা সময় চ্যারিটি ছিল, একটা সময় মেডিকেল মডেল ছিল, এখন আমাদের অধিকারের নিয়ে আমরা কথা বলছি, এবং ওরাও বলছে, ওরাও বলে না এটা কিন্তু নয়। এবং সেটাই 2016 আইনি অধিকার ওরা পেয়েছে, কিন্তু আইন এটা এস্টাবলিশড করেছে যে বাকি নাগরিকদের মতো ওরা সমানে সেই সমস্ত অধিকার ভোগ করবে। এবং আরেকটা খুব কথা আপনাদের আমি বলি, যে এটাও না এক রকমের নেগেটিভ ধারণা, সেটা হচ্ছে দেব শিশু বা ইটার্নাল চাইল্ড। প্লিজ, এটাও না কোথাও ওদের প্রতি একটা অনুকম্পা দেখানো হয়। ওরাও আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ, ওদেরও খিদে পায়, ঘুম পায়, সব পায়, ওরা কোনো দেব শিশু নয়, ওরা আপনার আমার মতো মানুষ। আমরা মানুষ হিসেবে যদি ওদের স্বীকৃতিটুকু দিতে পারি, তাহলেই ওদের জীবন কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এই যে বলে বেড়ানো, আরে ওর বাড়িতে আপনি এই বাড়ি এইরকম ছেলেকে আপনার ভাগ্যে এসেছে, আপনি ভীষণ কিছু একটা ভালো কাজ করেছিলেন তার জন্যে, এসব কিন্তু কোনো, এই কথাগুলোর মধ্যেও কিন্তু কোথাও একটা সচেতনতার অভাব। তা নয়, ওরা মানুষ, ওদের মানুষ হিসেবে স্বীকৃতি দিন। ওদের দেবতা বানাবেন না, ওদের আবার শয়তানও বানাবেন না, দুটোর কোনোটাই বানাবেন না। আপনি যেমন মানুষ, ও তেমন মানুষ, এটাই, এই ভাবনাটার মধ্যে দিয়েই কিন্তু এটা। অনেকে মনে করে ওদের বোধহয় ভোটদানের অধিকার নেই, ওরা বোধহয় চিরজীবন ছোট থেকে যায়। না, 18 বছর বয়সের পর আপনার মতো ওরাও সাবালক, ওরাও নিজেদের অধিকার প্রয়োগ করতে জানবে, ওরাও ওদের সিদ্ধান্ত নিতে পারবে। হয়তো সাহায্য লাগতে পারে, যেমন আজকে আমার এই টুলের সাহায্যটা লেগেছে, লাগতেই পারে, হ্যাঁ, কিন্তু সেই রকম মানে এটা নয় যে ওদের পক্ষে কিছু করাই সম্ভব নয়। আমি ওই যেটা বললাম যে চ্যারিটিকে অপরচুনিটিতে ট্রান্সফার করো, চ্যারিটি দিয়ে জীবনে চলা যাবে না। ওরা চ্যারিটির ওর পাত্রই নয়, ওদের এম্পাওয়ার করতে হবে, ওদের এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা ওদের হাতটুকু ধরলে ওরা অনেক দূর যেতে পারে। এটা কোনো ফেভার নয়। আজকে যে ইনক্লুশনের কথা আমরা বলছি না, এটা কিন্তু কোনো ফেভার নয়। ওরা তো আমাদেরই সঙ্গে যাওয়া সহনাগরিক, ওদের তো এটা অধিকার। আপনার যেমন অধিকার, ওদেরও অধিকার। রাস্তায় চলার বা যা যা অধিকার আপনার আছে, ওদেরও অধিকার। আবার আপনার যা যা কর্তব্য আছে, সেই কর্তব্য ওদেরও আছে, একদম মানে সেম, এর মধ্যে কোনো আলাদা কিছু নেই। কিন্তু
আমি জাস্ট কয়েকটা ডাউন সিনড্রোম রিসার্চ এখন কোথায় যাচ্ছে আপনাদের জানার জন্য বলছি, যেহেতু এগুলো নিয়ে প্রচুর কথা হচ্ছে। একটা রিসার্চ ডাউন সিনড্রোমে যেটা বলছে যে যেহেতু ওদের ইমিউন সিস্টেমটা ভীষণভাবে কম, সেই কারণে সেই ইমিউন সিস্টেমটাকে কি করে বাড়ানো যায় সেইটা নিয়ে একটা রিসার্চ চলছে, যাতে এদের পরবর্তীকালে ইনফেকশন ইত্যাদি। এখন কিন্তু ডাউন সিনড্রোমের একটা সময় বলা হতো লাইফ স্প্যান ভীষণ কম, এখন সেই জায়গাটা কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে। প্রচুর অপারেশন ইত্যাদি মেডিকেল ইন্টারভেনশনের ফলে কিন্তু ওরা অনেক দিন বছর অবধি বাঁচতে পারে। আরও এই ব্যাপারে আরও গবেষণা চলছে, এবং এটাও একটা খুব জরুরি দিক যে গবেষণা হওয়া উচিত। এটাও মানে সবার বোঝা উচিত যে গবেষণার ভীষণ জরুরি। কোনো কিছুতে গবেষণা না করলে সেই বিষয় সম্পর্কে আরও এগিয়ে যাওয়া, সেই বিষয়টিকে নিয়ে কিভাবে আরও কাজ করা যায় সেটা করা যায় না। যেহেতু আমি একটু ছোট্ট করে গবেষণার সাথে যুক্ত, সেই জন্য আমি ভেবেছি যে এটা একটু বলা দরকার যে এখন ডাউন সিনড্রোম রিসার্চটা ঠিক কোন দিকে যাচ্ছে। এইটাও ভীষণভাবে নতুন স্টাডি। অনেকেই হয়তো এর মধ্যে বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছেন যে কি করে ডাউন সিনড্রোমকে সারিয়ে তোলা যায় সেই ব্যাপারটা, মানে ওই ক্রোমোজোম যেটা এক্সট্রা ক্রোমোজোমটাকে বাদ দিয়ে দেওয়া যায় কি না সেইটা নিয়ে একটা কাজ শুরু হয়েছে, এবং তার এথিক্যাল দিক আছে, সব আছে। এবং এটা নিয়ে বিভিন্ন ডাউন সিনড্রোম ছেলেমেয়েরা আন্দোলন করেছে যে ডাউনস লাইফ ম্যাটার, আমাদের জীবনও ম্যাটার করে, আমরাও মানুষ, সেটা বুঝতে শেখো। কিন্তু সেটা তো পরের কথা। বিভিন্ন এই জিনিসগুলো নিয়ে এখন রিসার্চ চলছে। আমি পরেরটাই দিয়েছি, এই যে এই রিসার্চটা এখন নতুন এবং ভীষণ কি বলবো ছোট্ট স্তরে রয়েছে, এখনও সেরকমভাবে কিছু নেই। কিন্তু হ্যাঁ, এর এথিক্যাল সেফটি বিভিন্ন জিনিস রয়েছে। যদি কোনো দিন এটা সত্যি আসতে পারে তাহলে হয়তো একটা বিপ্লব হবে। তখন আমার মতো মানুষ আর আসবে না, বলবেও না ডাউন সিনড্রোম কাকে বলে, এবং সেটার এথিক্যালিটি সেগুলো নিয়ে তো আলোচনা নিশ্চয়ই থাকবে। কিন্তু আজকের দিনে এটা একটা সত্য। আর হচ্ছে পার্সোনালাইজ মেডিসিনের কথা বলা হচ্ছে। আমরা না বিভিন্নভাবে কি হয়, ওই মাথা ধরলে সবাই স্যারিডন খাই, জ্বর হলে সবাই ক্যালপল খাই, লাগুক চাই না লাগুক, এটা তো আমাদের সামাজিক প্র্যাকটিস। ওষুধ যে একটা মানে বিশেষ করে আমাদের এইসব ছেলে মেয়েদের, যেহেতু বাবা মায়েদের মধ্যে খুব আলোচনা চলে, তো অমুকজন কথা বলেছিল অমুক ওষুধ খেয়ে খাইয়ে দিলাম, অমুকজন হেঁটেছিল অমুকভাবে খাইয়ে দিলাম। আসলে আমাদের কাছে কিছু থাকে না, এটা মানে আপনারাও বুঝুন যে আশা মানে কিছু দিলে বোধহয় একটা মিরাকেল হবে। তার মানে আমি তখনও কিন্তু ওই অ্যাকসেপ্টেন্সের জায়গায় আমি আসলে মানুষ হিসেবে যাইনি। মানে শুধু ওষুধ বললে কম বলা হয়, তাবিজ কবজ যা যা হয় সব রকম কিছু করে ফেলেন বাবা মায়েরা, এবং তার জন্যে প্রচুর ঠকেনও। হ্যাঁ, কিন্তু ওই এই জন্যে বলা হচ্ছে আজকাল এই রিসার্চটা ভীষণভাবে আসছে, এবং এটা প্রমাণিত যে পার্সোনালাইজড মেডিসিনের ব্যবস্থা করা না হলে ডাউন সিনড্রোম যুক্ত মানুষদের কিন্তু জীবনটা সহজ হবে না। আর কি, ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যালজাইমার ভীষণভাবে একটা কমন ফ্যাক্টর। এটার ওপরেও প্রচুর রিসার্চ হচ্ছে। আমার একজন নিউরোলজিস্ট বন্ধু তিনি বললেন যে হয়তো এবছর নয় আগামী বছর হয়তো একটা এই ব্যাপারে কোনো ভ্যাকসিন বা এরকম কিছু আসতে চলেছে অ্যালজাইমারের, মানে আমাদের দেশে, বিদেশে এসেছে নাকি, বলে সেটা হয়তো ডাউন সিনড্রোম ছেলে মেয়েদের জন্যও একটা আশার আলো দেখাবে। কেননা ওদের আর্লি অনসেট করে, ওদের এজিং আর্লি হয় সেই জন্যে, এবং তার আগে কিছু থেরাপিউটিক জায়গা আছে যেটা যদি আগে থেকে সেই প্র্যাকটিসগুলো করানো যায়, যেটা যেমন একটা সাধারণ মানুষের জন্য ইম্পর্টেন্ট, এদের জন্য ইম্পর্টেন্ট, সেইটা করলে হয়তো এইটাকে অনেক দূর পিছিয়ে দেওয়া যায় বা ঠেকিয়ে রাখা যায়। তো এই রিসার্চগুলো আপাতত হচ্ছে। এবার হচ্ছে আমার গল্পগুলো। এটা হচ্ছে এবিলিটি বিয়ন্ড ব্যারিয়ার্স। এটা একটি পেপার T21RS চ্যাপ্টারের একটি পেপারের প্রোগ্রামে, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ওরা ইন্ডিয়ান থেকে এরা পারফর্ম করেছিল, এবং অদ্ভুতভাবে
সারা পৃথিবীর লোক এদেরকে কি বলবো আপ্লুত হয়েছিল। তো এবিলিটি ব্যারিয়ার বাদ দিয়েও কিন্তু হয়। আমি নাম বলছি না, এদের প্রত্যেকেই আমার চেনা, অদ্ভুত ভালো ডান্সার ওরা দুজনে, এরা তিনজনে। আর ও এমন কোনো বাদ্যযন্ত্র নেই যেটা ও বাজাতে পারে না, আমি একটিও পারি না, এই ছেলেটি। তাহলে কি বলবেন, এবিলিটি আমার আছে না ওদের আছে? একটু সার্চ করবেন, দেখতে পাবেন যারা ফেসবুক টেসবুক দেখেন, কৃষ্ণা খান্না অপূর্ব ছবি আঁকে। বিশ্বাস করুন, আমি আমার স্কুলে যখন চাকরি করতাম, আমি না আমার এক কলিগকে গিয়ে বলতাম, ওরে তুই আমায় এঁকে দে বাবা, আমি বেড়াল আঁকলে ওকে সেটাকে ছাগল ভেবে গোট লিখে দেবে। মানে আমার আঁকার হাত এত সুন্দর আর কি। আমি তো ভাবতেই পারি না যে আমি কোনো দিন এরমভাবে আঁকতে পারবো। পৃথিবী জুড়ে ওর আর্টের কদর, পৃথিবী জুড়ে ওকে একজন আর্টিস্ট হিসেবে দেখে। ওর পরিচয় কি আর ডাউন সিনড্রোম দিয়ে বেঁধে আছে? ওর পরিচয় আর 5টা মানুষের মতো ও একজন আর্টিস্ট। তাহলে এবং ওর এত পাওয়ারফুল ওর আর্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জায়গায় ওর আর্টের এক্সিবিশন হয়েছে, বিক্রি হয় এবং যথেষ্ট দামে বিক্রি হয়। হয়তো একে আপনারা, আমি জানি না, আপনারা কি সিতারে জমিন পরে সিনেমাটা কেউ হলেও দেখেছেন? কেউ কি দেখেছেন? দেখেছেন। এই ছেলেটিকে দেখেননি? শর্মাজি। এই ছেলেটি শর্মাজি পরিচয় নিয়ে পরিচয় হবে না। আমি বলি আমার মানে আমি সত্যি আজকে ওর সাথে আমার পরিচয় আছে। আমি ওর গল্পটা শুনি আমার মেয়ে যখন 1 বছর বয়স। আমাকে কলকাতার একজন বিখ্যাত ডাক্তার বলেছিলেন যে তোমার মেয়ে ডাউন সিনড্রোম হয়েছে বলে তুমি দুঃখ পেও না, তুমি এগোও। তার কারণ এই যে ছেলেটি সেই সময় 7খানা গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিকে, স্পেশাল অলিম্পিকে। ও বলেছিল আমাকে ভারতবর্ষে একজনের নাম বলো যে অলিম্পিক, স্পেশাল অলিম্পিক হলেও অলিম্পিক সারা পৃথিবীর লোকজন করে, একটা গোল্ড মেডেল পেয়েছে, তুমি আমাকে নাম দেখাতে পারবে? বললাম না। বলে ও কিন্তু পেয়েছে। তার সাথে এখন আমার আলাপ হয়েছে, আমার মেয়ে তখন 1 বছর বয়স। মানে অদ্ভুত ভালো একজন সুইমার, প্রচুর মেডেল পেয়েছে সে অলিম্পিকে। তাহলে আপনারা জানেন হয়তো, এখন পেপারেও চর্চা হচ্ছে যে আমাদের এই ছেলে মেয়েদের নিয়ে একটা ফুটবল কম্পিটিশন হচ্ছে ন্যাশনাল, এরপর ইন্টারন্যাশনালে ওরা যাবে, আশা করা যায় যাবে। তো এই আজ এতদিন আগে তো আমরা ভাবতাম না যে মেয়েরা ক্রিকেট জিতবে, ভাবতাম না তো। আমরাও তো সে জায়গাটাতেও তো ব্রাত্যই রেখেছিলাম, আজকে তাদেরকে নিয়ে লাফালাফি করছি তো। কি অদ্ভুত সমাজ আমাদের! কিছুটা করে ফেলতে পারলে আমরা লাফাই, কিন্তু একটু করতে না পারলেই তাদের পেছনে ফেলে দিই। কেন? করতে পারা মানে কি কিছু খুব বড় করতে পারা? খুব ছোট করতে পারাটাও কিন্তু পারা। মুকুন্দ, আপনি ম্যাম আমাকে জিজ্ঞেস করছিলেন আমার হাজব্যান্ড কী করেন। মুকুন্দ আমার হাজব্যান্ডের কলিগ, ও বম্বেতে চাকরি করে সিবিআরিতে, এবং ওর মতো এফিশিয়েন্ট কর্মী ওখানে খুব কম আছে। ও কিন্তু ওখানে কম্পিউটার নিয়ে কাজকর্ম করে, ডাউন সিনড্রোম। ইনসিডেন্টালি ইনি আমার মেয়ে, যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। ও না থাকলে হয়তো আমি জীবনে কিছুই করতাম না, এবং ওর জন্যেই আমার এই পথ চলা। 5 বছর ওর বয়সের সময় আমি এই স্পেশাল এডুকেশন নিয়ে পড়াশুনো করা বা এই নিয়ে পড়াশুনো করা এবং তারপর যা যা করেছি একদম ওর জন্যে। আমার কোনো কৃতিত্ব নেই। আমার বাড়িতে এরকম একটি মেয়ে না এলে আমি এইসব করতাম না। আমি ওই রকম শিক্ষক শিক্ষিকা এইদের নিয়ে যারা কাজ করেন, যার বাড়িতে এরকম নেই, তাদেরকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। আমি তাদেরকে সবসময় বলি আমি তো স্বার্থপর, আমার বাড়িতে এরকম লোকজন এসেছে, আমি কাজ করতে এসেছি, এইটা নিয়ে ভাবছি। আমার বাড়িতে এরকম না হলে আমি ভাবতামই না। আমি আপনাদেরকে প্রতি শ্রদ্ধাশীল, আজকে আপনারা শুনতে এসেছেন, আপনাদের তো এটা শোনার দায় ছিল না। আজকে শুনতে এসেছেন, হয়তো পরবর্তীকালে এরকম কোনো ছেলেমেয়ের আপনাদের হাত ধরে অনেক সাহায্য আসবে, অনেক সুযোগের হয়তো তারা সম্মুখীন হবে। মানে এইটা
অদিতি স্কার্নার। অদিতি এখন ভারতবর্ষে একটা সেলফ অ্যাডভোকেসি ফোরাম আছে, এদের ফোরাম যেখান থেকে এরা নিজেদের কথা বলে, সেই ফোরামের ও প্রেসিডেন্ট, এবং নিজের একটি কেক শপ চালায় এবং অসাধারণ রান্না করেও। ওর কাউকে প্রয়োজন হয় না, ও একা বসে কেক শপটা চালায়। কিন্তু কখনো যদি বম্বে যান, চেষ্টা করবেন যেতে, দেখবেন। এটা হচ্ছে চেন্নাইতে মৈত্রী বলে, ওরা আর্ম গার্ড তৈরি করে এবং ওদের ওই কাজ ভীষণভাবে সমাদৃত হচ্ছে। অন্য জায়গায় ওরা এটা যে করে, ওরা কিন্তু টেন্ডারে পার্টিসিপেট করে ওরা পেয়েছে, এবং তারপর থেকে ওরা এত ভালো কোয়ালিটি দিয়ে করেছে যে প্রত্যেককে ওখানে অ্যাপ্রিসিয়েট করে, এবং ওরা মোটামুটি প্রতিবার টেন্ডারটা পায়। কেউ ওদের জন্য কিন্তু আলাদা করে কিছু করে দেয়নি, ওরা লড়ে পেয়েছে। এটাও আরপান ডাব্বা, এটা মুম্বাইতে। এই সার্ভিসটা ভীষণ ফেমাস, এবং ওদের একটা হোটেলও আছে। সেখানে ম্যাক্সিমাম ডাউন সিনড্রোম, কয়েকজন অটিজম, যাদের আমরা সমাজে ভাবতেই পারি না। আপনি যাবেন, গিয়ে দেখবেন নিঃশব্দে ওরা কাজ করে যায়, কোনো সাহায্যই তাদের লাগে না, করছে। এই ইনিশিয়েটিভটা কলকাতার। এই ক্যাফেটা ছিল আমাদের, এটা ছিল হচ্ছে লেক মলের পেছনে, লেক মলের ওখানে। ইনসিডেন্টালি ওই করোনার সময় ক্যাফেটা বন্ধ হয়ে যায়, কিন্তু বেকারিটা এখনও চলছে। এবং এটা বোধহয় প্রথম কোনো একটা ভেঞ্চার যেখানে এই যে ছেলেমেয়েরা, 6 জন ছেলেমেয়ে, এরা এটার ওনার। এবং কখনো যাবেন, গিয়ে খাবেন, খেয়ে বুঝবেন ওরা কী লেভেলের জিনিসপত্র তৈরি করে। এটা কেরালার একটা অর্গানাইজেশন, ওরা একটা ভীষণ সুন্দর হ্যান্ডিক্রাফটসের দোকান করেছেন ডাউন সিনড্রোম ছেলেমেয়েরা। এবং এটা মানে ওদের ওই কাজটা রাষ্ট্রপতি অবধি গিয়ে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করে এসেছেন, এবং ভীষণ ভালো করে ওরা কাজ করে, এবং ওটা গিয়ে দেখবার মতো একটা জায়গা। শাশ্বতী, ও তো আরও মজার। ও একটা সময় ওর শরীর খারাপ হয়েছিল, তো ওর খুব কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করতো, কিন্তু ওর বাবা অ্যালাউ করতো না। এটা করোনার সময়কার ঘটনা। হ্যাঁ, তারপরে ও ভাবতে বসে যে আমি কি করে এমন একটা ড্রিঙ্কস বানাই যেটা আমার খেতেও ভালো লাগে, আবার আমার মানে আমাকে খেতে দেবে লোকে। প্রথমে ওর এই ভাবনাটা হয়েছিল। তারপরে ও এইটা পুদিনা পাঞ্চ দিয়ে ওরা এটা তৈরি করে, এবং তারপর ও 2-1জনকে খাওয়াবার পরে সেই মানুষরা বলে, আরে বাবা এটা তো বেশ ভালো এবং স্বাস্থ্যকর, তুমি তাহলে এটা নিয়ে কিছু ভাবছো না কেন? তারপর ওর বাবা মার চিন্তাধারাতে এবং ওর ভাবনায় এই জিনিসটা তৈরি হয়, এবং ও এটার এখন এন্টারপ্রেনারশিপ চালায়, এবং ও যথেষ্ট সফল একজন বিজনেস ওমেন চালাচ্ছে। ওরও ডাউন সিনড্রোম আছে। আমি জানি না কতজন এটা জানেন, এরা কেরালিয়ান, ইন্ডিয়া। ওই আমি বিদেশে কিন্তু প্রচুর এরকম কাপেলের বিয়ে হয়, সন্তান হয়েছে এরকমও হয়। আমাদের দেশে এটা হয় না, খুব কম, খুব রেয়ার। হ্যাঁ, তো তার মধ্যে এটা একটা ভীষণ চর্চিত একটা গল্প, এবং ওরা দুজনে এখন দুবাইতে থাকে এবং যথেষ্ট ভালোভাবেই দুজনে দুজনকে ম্যানেজ করতে পারছে। তাহলে জীবনটা আস্তে 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 যেটা বোঝা ছিল একটু একটু করে হয়তো তথাকথিত নর্মালের গলিতে ঢুকে পড়ছে কোথাও না কোথাও গিয়ে। হ্যাঁ, তবে আমার একটা বাক্য আছে এখানে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বিয়েই কোনো কিছুর সলিউশন, কেন আমাদের দেশে এটাও আবার একটা বড় ঝামেলা। বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, মানসিক প্রতিবন্ধকতা সেরে যায়, মানসিক অসুখ ছেড়ে যায়। এটাও কিন্তু একটা বিশাল মিথ, বিয়ে সব কিছুর সলিউশন নয়। তো সেই জন্য আমার এই পরের স্লাইডটা আমি দিয়েছি যে
আগে বুঝতে দিন, ভাবুন যে সে সেটা বোঝে কিনা। বিয়ে ইজ এ ইনস্টিটিউশন, এটা একটা ছোটো জিনিস নয়। সে যদি সেটা বোঝে তাহলে সেটা ভাবতে পারে। সে যদি নিজে ভাবে তবে ভাববো, বাবা মা হিসেবে ভাববো না। আমাদের সব থেকে আগে জরুরি যেটা, যে ওদের একটা ফাউন্ডেশন তৈরি করা, যেটা দিয়ে ওরা ডিসিশন মেকিংয়ের জায়গায় যেতে পারে, তাদের জীবনটা তাদের মতো করে বাঁচতে দেওয়া। আসলে কী হয়, আমরা না একজন মানুষ হিসেবে, আমিও নিজেকে সবসময় বলি, আমি তো একজন মা, আমি কিন্তু ওই মানুষটি নই। আমি তো বুঝি না যে ওর ভেতরে কী বক্তব্য, ওর ভেতরটাতে তো আমি ঢুকতে পারি না, তাই না? আমাকে তো বুঝতে হবে যে ওই মানুষটার দৃষ্টিভঙ্গি কী, ওই মানুষটা কী বলতে চাইছে, ওই মানুষটা কী বুঝছে, সেটা খুব জরুরি। এবং যেটা বোঝার চেষ্টা আমরা করি না, মানে এই বোঝাটা খুব দরকার। এবং আমরা সবসময় ভাবি ওদের বুদ্ধি কম, ওরা বোঝে না, ওরা বুঝবে না, এটা কিন্তু নয়। ওরা অনেক অনেক কিছু বুঝতে পারে, এবং সেই বোঝাটা ওরা কোন দিন আপনার সামনে এসে বলবে, আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে ওরা কি বলল। আপনি ভাববেন যে ও এই কথাটা বলতে পারলো, ও এটা বুঝেছিল। এরকম বাবা মায়েরা প্রচুর সময় এটা বলে থাকেন। আমার কনক্লুশন হচ্ছে, এটা মেডিকেল কন্ডিশন এবং এটা হিউম্যান ডাইভার্সিটি। আমরা যদি সবাই একরকম দেখতে হতাম, কিরম হতাম? প্রচুর অসুবিধে হতো। শুধু চেনা অসুবিধে হতো না, সে যে কী যে হতো আমি জানি না, মানে ভাবলে আমি চিন্তা করতে পারছি না। তো আমরা এত রকম কিছু যদি আলাদা রকম জিনিসকে মেনে নিতে পারি, তাহলে এই ক্ষেত্রে কেন আমরা আলাদাকে মানতে পারি না? আমাদের সবসময় আমাদেরটাই কেন মনে হয় সঠিক? ওদের লেন্স দিয়ে যদি দেখি, ওদের কাছে আমরা হয়তো অ্যাবনর্মাল হতে পারি, কিন্তু ভেবে দেখেছি কখনো? হতেই পারে। ওরা ভাবে এই লোকগুলো কি বলে আর কি করে, কি ঝগড়া করে, কি এদের হিংসা, বাবা কেউ এগিয়ে গেলেই তাকে কি করে পেছবো, কি এই লোকগুলো, এরা জীবনে মন খুলে হাসতে পারে না, এরা আনন্দ করতে পারে না, এদের সব কিছুতেই চিন্তা। এগুলো নর্মাল নয়, ভাবতেই পারে, কিন্তু হয়তো ভাবে, আমরা জানি না। তাহলে কে ঠিক করে দেবে নর্মাল কি আর কোনটা অ্যাবনর্মাল আর কোনটা আলাদা? তাহলে আমরা গোলাপের নানা রং ভালোবাসি, নানা রকম বাঙালি মাছ খেতে ভালোবাসি, এগুলো সব ডাইভার্সিটিতে ভালো লাগে আমাদের। অথচ যখন আমরা প্রতিবন্ধকতা নিয়ে কথা বলি বা একজন মানুষকে একটু অন্যরকম দেখি, তখনই আমাদের মনে হয় গেল 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 সব খারাপ। এগুলো কেন এটা মনে হয়? কেন? অদ্ভুত ব্যাপার। সব কিছুতে আমাদের ডাইভার্সিটি পছন্দ, কিন্তু এই জায়গাটাতে নয়। এটা যেদিন পছন্দ করতে পারবো, আমরা সমাজে কিন্তু একসাথে চলার ক্ষমতাটা অর্জন করতে পারবো। কেউ কাউকে নিজের লেন্স দিয়ে অন্যকে জাজ করব না। আমার কাছে যেটা ভালো আপনার কাছে নাও হতে পারে, সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখব। সবার মত যে এক জায়গায় গিয়ে মিলবে, নাও হতে পারে। এই যে ঠাকুরের এখানে তো দাঁড়িয়ে আছি, ওনার কোনো কথা বলার মতো স্পর্ধা আমার নেই, তবুও বলবো, কবে বলে গেছেন তো, যত মত তত পথ। সবার মতকে মান্যতা দিতে তো উনি বলেছেন, তাও আজ আমরা দিতে পারি না। অথচ আমরা কতজন আমরা ওনার আদর্শ নিয়ে বড় বড় কথা বলি, কিন্তু নিজের জীবনে সেটা পালন করি কি? একটু ভিন্ন মানুষ দেখলেই আমাদের কি অদ্ভুত আমরা আচরণ করি। আমাদের আজও সমাজে সেই জায়গাটায় আছি আমরা। আর যেটা হচ্ছে যে ওরা এমপ্যাথি চায়। আমি বারবারই বলেছি সিম্প্যাথির দরকার নেই। আমার লাস্ট কথা সেটা হচ্ছে যে এমন একটা সমাজ আমরা গড়ি যাতে একটা বিলঙ্গিংনেস তৈরি হয় প্রত্যেকের মধ্যে। প্রত্যেকে যেন আমরা একে অপরের সাথে চলার শিক্ষাটা পাই। এগুলো সব কজন ডাউন সিনড্রোম ছেলে মেয়ে। আমার যেটা লাস্ট বলার কথা সেটা হচ্ছে সি দ্য এবিলিটি, নট দ্য ডিসেবিলিটি। কেন যে মানুষ আজকে আমি এবিলিটি নিয়ে কথা বলে গেলাম এখানে, একটু 5 মিনিট বাদে আমার জন্য কি অপেক্ষা করছে আমি জানি না। ওই এবিলিটি আর ডিসেবিলিটির মধ্যে 3টি শব্দের প্রভেদ, ডিআইএস। কে যে কাল হয়ে যাব আমরা কিন্তু জানি না। সেই জন্যে আমি যদি ওই সমাজটায় ঢুকে পড়ি আর তখন যদি তারা বলে এই আমার সমাজে তুই তো অ্যাবনর্মাল, হবে না, যা তোকে নেব না খেলায়, কী হবে তখন? অথচ আমি ঢুকে পড়লাম তাদের সমাজে, হতেই পারে ঢুকলাম। তাহলে তাদের যখন আমরা আমাদের সমাজে জায়গা দিতে পারবো না,
তাদের সমাজেও কিন্তু আমরা জায়গা পাবো না। সেই ভাবনাটা, সেই ধারণাটা থেকে যেটা বোঝা দরকার যে আমরা সবাই মানুষ, প্রত্যেকের ভিন্নতা নিয়ে আমরা মানুষ। কারোর ডাউন সিনড্রোম থাকতে পারে, কারোর অটিজম থাকতে পারে, কারোর প্রচণ্ড বুদ্ধি থাকতে পারে, কেউ খুব ভালো আঁকতে পারেন, কেউ হয়তো গান গাইতে পারেন, কেউ কিছুই পারেন না, সংসারটা গুছিয়ে রাখতে পারেন, কেউ শুধু অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস যেতে পারেন, হতেই পারে। দিনের শেষে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান কিন্তু সমাজে থাকেই থাকে। এমন কোনো কেউ নেই যার সমাজে বা আমাদের জীবনে অবদান নেই। থাকে, অল্প হলেও থাকে, বেশি হলেও থাকে, এক একজনের এক এক রকম করে থাকে। এবং আমি সত্যি কৃতজ্ঞ যে আজকে এমন একজন ডক্টরের স্মারক বক্তৃতা আমি দিতে পেরেছি, যিনি বিভিন্ন মানুষকে হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছেন, এগিয়ে চলতে শিখিয়েছেন। আজকে বোধহয় ওনার সামনে বলতে পারলে আমার সব থেকে ভালো লাগতো, যেহেতু আমার মেয়ে যখন সেই সময় একজন বিখ্যাত জায়গায় বিখ্যাত ডক্টরের থেকে আমি শুনেছিলাম যে আমার মেয়ের হার্ট সার্জারি করাবার দরকার নেই, কারণ আমার মেয়ে সমাজের বোঝা হবে। আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি সমাজকে যে আমার মেয়ে আমার সমাজের বোঝা হয়েছে কিনা আমার বলার কোনো অপেক্ষা রাখে না। আমি মনেই করি না যে সে সমাজের বোঝা। সমাজকে সে অনেক কিছু দিয়েছে, বরঞ্চ আমি কতটা সমাজকে কি দিয়েছি আমার জানা নেই। হয়তো আমি বোঝা হলেও হতে পারি, কিন্তু সে সমাজের বোঝা, এই কথাটাকে সে ভুল প্রমাণিত করেছে এবং তার জন্য আমি গর্বিত। এবং এটাই বলবো যে ডাউন সিনড্রোম একটি অবস্থা, ডাউন সিনড্রোম কোনো দিন পাল্টাবে না। যেমন ধরুন কেউ একটা জানি আমরা জন্মগ্রহণ করেছি, আমার মুখটা যেরকম সেরকম, আজকাল অনেক অপারেশন হয়, কিন্তু তা দিয়েও কি পুরো মানুষটাকে বদলে ফেলা যায়, মুখটাকে বদলে ফেলা যায়? যায় না। আমি যা নিয়ে জন্মেছি আমি তাই, আমি যে সত্তা নিয়ে জন্মেছি আমি তাই, তাকে স্বীকৃতি দিন, এটাই বলার। সে যে সত্তাই হোক, আমি বাইরে যাই হই না কেন, আমার ভেতরে যে সত্তা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আমার তার স্বীকৃতি, তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সমস্ত রকম নানা ফুল নিয়ে এগিয়ে যাওয়ার একটা ভাবনা যেন আমাদের থাকে। আমরা সবসময় লোককে বুকে উপহার দিই, ফুলের বুকে নানা রকম ফুল দিয়ে গেঁথে। কেন দিই? ওটার মধ্যেও তো অনেক রকম ভিন্নতা। সব একরকম দিয়ে দিলেই হয়। গোলাপ ফুলও দেয় লোকে, একরকম গোলাপ, কিন্তু খুব পছন্দ করি বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের পাখি। তাহলে বিভিন্ন যখন আমরা এত পছন্দ করি, শুধু মানুষের ক্ষেত্রে ভিন্নতাকে আমরা এত ভাবি কেন? এটা বলে আপনারা প্রত্যেকে আমাকে শোনার জন্য এবং আগামী দিনে এই ছেলে মেয়েদের পাশে থাকবেন, সমাজে তাদের দেখলে তাদের স্বীকৃতি বলবো না, তাদের সহনাগরিক হিসেবে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন বা হাত বাড়িয়ে দেবেন, এই অনুরোধ রেখে আমার কথা শেষ করলাম। নমস্কার। হ্যাঁ বলুন বলুন স্যার। হ্যাঁ সেটা তো আমরা শুনতে পাচ্ছি, বলুন। খুবই ভালো লাগলো, সবচেয়ে ভালো লাগলো আপনি বললেন আমরা